নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। প্রাথমিকে শিক্ষক নিয়োগ মামলার রায় এতক্ষণ আপনারা জেনে গেছেন। এই নিয়ে আমি প্রতিবেদন করব। কয়েকদিনের মধ্যে রায়টাকে খুঁটিয়ে পড়তে হবে। রায় যখন আপলোড হবে, তাড়াহুড়ো করে এত স্পর্শকাতর বিষয়ে কোনো প্রতিবেদন আমি করতে চাইছি না। তাই আমার আজকের প্রতিবেদন হচ্ছে এসআইআর, নির্বাচন কমিশন, অনুপ্রাণিত কিছু বিএলও এবং সার্বিক প্রশাসনের কাজকর্ম নিয়ে। তার আগে বলি, আপনাদের সহযোগিতায় আমি অভিভূত। আপনারা যেভাবে আমার এই ভেঞ্চারকে সহায়তা করছেন, আশা করব আগামী দিনেও করবেন। ইউটিউব যেভাবেই আপনারা দেখেন না কেন, স্মার্টফোনে বা অন্য ডিভাইসে দেখবেন সাবস্ক্রাইবার বাটনের পাশে একটা থ্যাঙ্কস বাটন আছে, সেটাকে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস। আপনারা সুপার থ্যাঙ্কসে ক্লিক করলে আপনাদের সহযোগিতা করতে পারবেন আমার এই ভেঞ্চারকে। আশা করি আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। 1 ডিসেম্বর মুখ্য সচিবের নেতৃত্বে জেলা শাসক, এসডিও, বিডিওদের একটা বৈঠক হচ্ছিল। বৈঠকের নির্যাস হচ্ছে যে ঠিক আছে, এসআইআর এর কাজ চলছে, চলুক, আধিকারিকেরা চাপের মধ্যে আছে, কিন্তু উন্নয়নের কাজ যেন থমকে না যায় সেটাও আধিকারিকদের নিশ্চিত করতে হবে। এরপরে মুখ্যমন্ত্রী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বলেন, একজন এক্স অফিসারকে পাঠিয়েছে কমিশন, রাত 9টায় রাত 10টায় ফোন করে বিরক্ত করছে, হুমকি দিচ্ছে, বদলি করে দেব, দিল্লিতে পাঠিয়ে দেব। তিনি নাম করেননি, আমরা বুঝতে পারছি কার কথা বলছেন। নির্বাচন কমিশন যাকে নিয়োগ করেছেন স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার, প্রাক্তন আইএস সুব্রত গুপ্ত, যাকে দিদিমণি বঞ্চিত করেছেন, যার মুখ্য সচিব হওয়ার কথা ছিল, তাকে মুখ্য সচিব না করে এক ব্যাচ জুনিয়র মনোজ পান্থকে করেছিলেন। সুব্রতবাবু দিল্লিতে যেতে চেয়েছিলেন, কেন্দ্রীয় সরকারে কোনো দপ্তরে যোগ দিতে চেয়েছিলেন, তাকে ছাড়লেন দিদিমণি, কিন্তু একদম শেষ সময়ে ছাড়লেন। সুব্রতবাবুর অবসরের সময় চলে এসেছিল, তাই গুরুত্বপূর্ণ মন্ত্রকের সচিব হিসাবে তার আর কাজ করা হয়। তাকে কমিশন নিয়োগ করেছে ওই স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার। এই 2002 সালে যখন এসআইআর হয়েছিল, তখনও সুব্রতবাবু তার সঙ্গে যুক্ত ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় খুব রাগ, স্পেশাল রোল অবজারভার, আমারই আমলা ছিল, তাকেই কমিশন পাঠিয়েছে, বুঝি না আমি ওদের খেলা। তাই উনি বললেন, উনি তো অনেক সময় অনেক কথা বলেন, যে বিএলওদের হুমকি দেওয়া হচ্ছে, বিডিওদের চমকাচ্ছে কমিশন, বিজেপির নেতারা। একজনকেও তিনি প্রমাণ হিসাবে দেখাতে পারেননি যে একে চমকানো হয়েছে, একে হুমকি দেওয়া হয়েছে, কিন্তু উনি বলেন, এগুলো বলেন। এটা ওনার দীর্ঘকালীন স্বভাব, অর্ধসত্য এবং অসত্য কথা বলা। তা সুব্রত বাবু খুব ঠান্ডা মাথায় মুখ্যমন্ত্রীকে উত্তরটা দিয়েছেন। বলেছেন কি, উনি তো মুখ্যমন্ত্রী, আমি ওনার কথার সরাসরি আর কি বলবো, কিন্তু কোভিডের সময় বা নির্বাচনের সময় যুদ্ধকালীন তৎপরতায় তো কাজ করতে হয়, তখন রাত 9টা বা রাত 10টায় ফোন করা যাবে না, এরকম কোথাও বোধহয় লেখা নেই। এসআইআরও হচ্ছে ভোটার তালিকাকে ঝাড়াই বাছাই করে একটা সাফসুত্র করে একটা স্বচ্ছ তালিকা প্রকাশ করতে, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে হচ্ছে। তা যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো কাজ হলে আধিকারিকদেরও যুদ্ধকালীন মোডে থাকতে হয়। তাই রাত 9টা রাত 10টা এই কথাগুলোর কোনো মানে নেই, খুব স্পষ্টভাবে সুব্রতবাবু বলে দিয়েছেন, এবং এটাও ইঙ্গিতটা দিয়েছেন তিনি স্বচ্ছ এসআইআর করার জন্য যা করণীয় তাই করবেন। প্রয়োজনে তিনি আবার সংশ্লিষ্ট আধিকারিকদের যখন প্রয়োজন মনে হবে তখন ফোন করবেন। ভালো রকম জবাবটা দিয়েছেন। ভদ্রলোক, শিক্ষিত লোক, আইআইটির প্রাক্তনী, খুব মার্জিত, খুব রুচিশীল ভাষায় মুখ্যমন্ত্রীর ছোড়া বলটাকে বাউন্ডারির উপরে পাঠিয়ে দিয়েছেন। এগুলো মুখ্যমন্ত্রী ভালো লাগবে না। তিনি তো অনুপ্রাণিত সব আমলাকুলকে নিয়ে থাকতে অভ্যস্ত।
যেটাকে হ্যাঁ ম্যাডাম বললে হয় সেটাকে তারা বলে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। এতটাই তারা অনুপ্রাণিত। তা কমিশন দেরিতে হলেও বুঝেছে যে রাজ্য প্রশাসন তো সহযোগিতা করছে না, এটা তো অন্য রাজ্যের মতো নয়, পদে পদে বিরোধিতা করছে। তাহলে এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে সম্পাদন করা তাদের কাছে এই রাজ্যে সব থেকে বড় চ্যালেঞ্জ। সেটা যাতে সুষ্ঠুভাবে হয়, এসআইআর এর উদ্দেশ্য যাতে সাধিত হয়, নির্ভুল ভোটার তালিকা যাতে প্রকাশ হয়, তো সেজন্য কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে। তার মধ্যেই সুব্রত বাবুকে স্পেশাল ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা, আরো 12 জন আইএএস অফিসারকে বিভিন্ন জেলার দায়িত্ব দেয়া ইত্যাদি। একটা খবর কমিশন সূত্রে এসেছিল 2208টা বুথে সবকটা ফর্ম জমা পড়েছে। মানে ওই 2208টা বুথে বিগত 23 বছরে কেউ মারা যায়নি, কারোর বিয়ে হয়নি, কেউ অন্য জায়গায় শিফট হয়নি। 2208টা, তার মধ্যে ছোটবাবুর জেলায় সব থেকে বেশি। যত কিছু দুষ্কর্ম দেখবেন সেটা অরিজিনেট করছে ছোটবাবুর খাস তালুক থেকে। তো তারপরে ছানবিন 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 করে সংখ্যাটা দাঁড়িয়েছে 480। ব্যবস্থা নিতে হবে কমিশনকে। ওই বিএলও আরো সংশ্লিষ্ট যে আধিকারিক আছেন, প্রকাশ্যে জালিয়াতির এত বড় নমুনা এর আগে সামনে আসেনি। আরো একটা জিনিস পাওয়া গেছে, 3টে বুথে, একটা হুগলিতে, একটা দিনহাটাতে, একটা দক্ষিণ চব্বিশ পরগনা। সেখানে সেই বুথগুলোতে কোনো ভোটারের নামই 2002-এর তালিকায় ছিল না, সব থেকে পরে উঠেছে। এটা হতে পারে? তার মধ্যে উদয়নগো দিনহাটার একটা বুথ আছে, সম্ভবত দক্ষিণ চব্বিশ ফলতাল আছে, আর পান্ডুয়া আছে হুগলি। কমিশন এদিকেও নজর দিচ্ছে। আসলে কমিশন যেটা বুঝতে পেরেছে, এই যে কি বলা হয়েছিল 2002 সালের এসআইআর এ পর যে তালিকা প্রকাশিত হয়েছিল, তাতে যাদের নাম আছে তাদেরকে নতুন কোনো ডকুমেন্টেশন করতে হবে না, অটোমেটিক্যালি তাদের নামটা উঠে যাবে। বা 2002-এর পরে ভোটার হয়েছেন কিন্তু তার বাবা মার নাম 2002-এর তালিকায় আছে, তাকেও কোনো ডকুমেন্টেশন দাখিল করতে হবে না। একটা প্রশ্ন উঠছে, এটার সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। সেই জন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে প্রোজেনি ম্যাপিং। প্রোজেনি ম্যাপিং কি? যেটা হচ্ছে, বিজেপি অভিযোগ করেছে, ধরুন বলা আছে বাবা মা ঠাকুরদা ঠাকুরমার নাম তালিকায় থাকলে কোনো ডকুমেন্ট দিতে হবে না, কিন্তু এমন ভাবে কিছু ভুয়ো নাম বাবা মা বা ঠাকুরদার নাম হিসাবে তুলে ধরা হচ্ছে যাতে ভুল করে, মানে জালিয়াতিটা এইভাবেই, যাতে প্রোজেনি ম্যাপিং করলে বা ম্যাপিং করলে অটোমেটিক্যালি যারাই জালিয়াতিটা করছে তাদের নামটা চলে আসে। অর্থাৎ 2002-এর তালিকায় নাম নেই, কিন্তু একটা কাল্পনিক বাবা বা কাল্পনিক ঠাকুরদার নাম ব্যবহার করা হলো, সেই নামটা হয়তো দেখছেন অন্য কোনো নামের সঙ্গে মিলে যাচ্ছে, তার নাম 2002-এর তালিকায় আছে। আর যে জালিয়াতিরা করছে সে ওই রকম একটা নামকে খুঁজে নিয়ে দাবি করছে যে আমার বাপ ঠাকুরদার নামও 2002-এর তালিকায় ছিল, তাই আমাকেও কোনো ডকুমেন্টেশন দিতে হবে না। তাহলে এটাকে কমিশন ছানবিন করবে প্রোজেনি ম্যাপিং। অর্থাৎ সত্যি কি সংশ্লিষ্ট ভোটারের নাম 2002-এর তালিকায় ছিল, বা তিনি 2002-এর পরে নাম তুললেছেন, তার বাবা ঠাকুরদার নাম কি 2002-এর তালিকায় ছিল, থাকলেও সেটা সত্যি কিনা, কোনো জালজচ্চুরি করে অন্য কোনো নামকে নিজের বাবার নাম বা নিজের ঠাকুরদার নাম হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে না তো। তাই প্রোজেনি ম্যাপিংটা কমিশন করতে চাইছে খুব সতর্কভাবে এবং গুরুত্ব দিয়ে। ধরুন 2002 সালে নাম ছিল, কমিশন জানতে চাইছে সেই ভোটারের বয়স তখন 60 বছর হয়েছিল কিনা।
বা 2025-এর তালিকায় নাম আছে, তার বয়স 50-এর আশেপাশে কিনা সেটাও কমিশন দেখতে চাইছে। 2002 সালের তালিকায় নাম ছিল, পরবর্তীকালে যে ভোটার সে নাম তুলেছে, কমিশন জানতে চাইছে তার বাবা মায়ের সঙ্গে সেই ভোটারের বয়সের পার্থক্য 45 বছরের বেশি না 18 বছরের কম। যে যে বুথ স্পর্শকাতর সেই সব বুথেও প্রোজেনি ম্যাপিং আরো জোরদার ভাবে করা হবে। ধরুন একজন ভোটার অনুপস্থিত, তার কোনো আত্মীয় স্বজন ফর্মটা নিয়ে সাইন করে দিলেন, বললেন বাড়িতে নেই, আমরা ফিল আপ করছি। বিএলওদের ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, আবার যান, ফোন করুন। সেই ভোটার অন্য কোনো জায়গায় নাম তোলেননি তো, তিনি কতদিন বাড়ি ছাড়া। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. বারবার করে খতিয়ে দেখতে হবে। এবং অনেক বিএলও, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে, কেউ কেউ শাসক দলের চাপে পড়ে ফর্ম ফিল আপ করার পর নিজেদের কাছে রেখে দিয়েছেন, আপলোড করেননি। কমিশন বলেছে যে 2রা ডিসেম্বর রাত 12টার মধ্যে সব ফর্ম বিএলওদের কাছে এখন পর্যন্ত যা পজিশনে আছে সেগুলো আপলোড করে দিতে হবে। আর 3রা ডিসেম্বর থেকে প্রতিদিনকার কাজ প্রতিদিন করতে হবে। ডু ইট নাও, করুন, এখনই করুন, দেখছি দেখবো করা যাবে না। অর্থাৎ এই চেকস অ্যান্ড ব্যালেন্স গুলো নিয়েছে। কারণ কমিশনের তো একটা আন্দাজ আছে যে কত মৃত ভোটার, কত মাল্টিপল এন্ট্রি, কত পার্মানেন্টলি শিফটেড ভোটার আছে। যখন এসআইআর করতে গিয়ে কমিশন দেখছে এসব জাল জচ্চুরি গুলো হয়েছে, প্রথমে 2208টা বুথে 23 বছরে কেউ মারা যায়নি, কেউ শিফট হয়নি, কেউ কারোর বিয়ে পর্যন্ত হয়নি। আবার এমন বুথ পাওয়া গেছে যেখানে 100% ভোটার তাদের নাম ছিল না 2002-তে। অস্বাভাবিক বললেও কম বলা হয়। অর্থাৎ পরিকল্পিতভাবে ওই ডেটা এন্ট্রি অপারেটর, এক শ্রেণীর বিএলও, ইআরও, এই আরো সহায়তায় এই কাজগুলো করা হচ্ছে। তাই বললাম না, কমিশনের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজটা সুষ্ঠুভাবে সম্পাদন করা। তার জন্যই তারা এই পদক্ষেপ নিচ্ছে। কিন্তু আমি আশাবাদী এসআইআর সুষ্ঠুভাবে হবে, কিন্তু 100% সফল হবে এই গ্যারান্টি আমি দিতে পারছি না, কমিশনও দিতে পারবে না। 80% যদি সফল হয়, মানতে হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এটা একটা বড় অ্যাচিভমেন্ট কমিশন। কারণ যে সরকার পদে পদে কমিশনের সঙ্গে অসহযোগিতা করছে, যে রাজ্যের শাসক দল প্রতিনিয়ত কমিশনকে তোপ ডাকছে, অনুপ্রাণিত প্রশাসন বিএলওদের উপর চাপ দিচ্ছে, হুমকি দিচ্ছে, আইপ্যাকের সহায়তায় ভুল এন্ট্রি করা হচ্ছে, সব হচ্ছে। কমিশন সেটাকে ভাঙতে চাইছে। সহজ কাজ নয়, কঠিন কাজ, কিন্তু দুঃসাধ্য নয়। সুব্রত বাবু তো জানেন দিদিমণির রাজত্ব কোথায় কি আছে, কোথায় ঘাপলা আছে, কিভাবে ঘাপলা করা হয়। হি নোজ এভরিথিং। সেই জন্য কমিশন তাকে এনেছে। সেই জন্য দিদিমণি বলছেন, একজন এক্স অফিসার এসেছে রাত 9টায়, রাত 10টায় ফোন করছে, বলছে বদলি করে দেবো, হুমকি দিচ্ছে। সুব্রত বাবু যথার্থ জবাবটা দিয়েছেন। আসলে উনি উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন না, খুব ভালো কথা, উন্নয়নের পাঁচালী প্রকাশ করেছেন। তাহলে এত যদি উন্নয়ন করে থাকেন, এসআইআর কে নিয়ে আপনার এত ভয় কেন দিদিমণি? বাংলা হচ্ছে উন্নয়নের মডেল, সারা ভারতবর্ষ বাংলার দিকে তাকিয়ে আছে, তাও আপনার এসআইআর নিয়ে এত আতঙ্ক, ঘুম ছুটে যাচ্ছে, উদ্ভ্রান্তের মতো করছেন। এর থেকে বোঝা যায় একটা জিনিস, জানেন, আত্মবিশ্বাস নেই আপনার। আপনি ভয় পাচ্ছেন ওই মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেলে, পার্মানেন্টলি শিফটেড ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেলে, অনুপ্রবেশকারীদের নাম তালিকা থেকে বাদ গেলে
ওই লড়াইটা না তুল্যমূল্য হয়ে যাবে, যে বাড়তি অ্যাডভান্টেজটুকু পেতেন আপনি এই ভুয়ো ভোটারদের জন্য, সেই অ্যাডভান্টেজটুকু আর পাবেন না। তাই চেষ্টা করছেন মরণ কামড় দিতে, যতটা সম্ভব এই ভুয়ো ভোটারদের নাম তালিকায় ঢুকিয়ে রাখা যায়। আপনি বলেছিলেন আবাসনে কেন বুথ হবে, কমিশন বলছে হবে। এই 6 তারিখ না কত তারিখে বা 11 তারিখের মধ্যে পুরো হিসাবটা দিতে বলেছে কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, হাওড়া, হুগলির প্রশাসনের সর্বোচ্চ আধিকারিকদের। একটা কথা কমিশন আপনার শুনছে না, শুনবেও না, কারণ আপনি অযৌক্তিক দাবি করছেন, সাংবিধানিক প্রতিষ্ঠানকে তার সাংবিধানিক কাজ করতে দিচ্ছেন না। তাই কমিশনও আটঘাট বেঁধে নেমেছে। খসড়া তালিকা প্রকাশের পর যদি প্রবল অশান্তি শুরু হয়, কমিশন কিন্তু এসআইআর স্থগিত করে দেবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং প্রশাসনের সার্বিক অসহযোগিতাকে কারণ হিসাবে দেখিয়ে। তাহলে দিদিমণি, আপনার টেনিওরের মধ্যে ভোট হবে না। ওই 2026-এর মে মাসে আপনার টেনিওর শেষ হলে অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হবে, তারপর এসআইআর করে তারপর ভোট হবে। আমি তো কোনো রাজনৈতিক দল করি না, কোনো রাজনৈতিক দলের সমর্থক অবশ্যই। আবার বলছি, নো এসআইআর নো ভোট, এবং স্বচ্ছ এসআইআর, দুধ কা দুধ পানি কা পানি, সেটা যেন হয়ে যায়। একজন বৈধ ভারতীয় ভোটারের নাম যেন তালিকা থেকে বাদ না যায়, একজন মৃত ভোটার, পার্মানেন্টলি শিফটেড ভোটার, মাল্টিপল এন্ট্রি অনুপ্রবেশকারীদের নাম যেন তালিকায় না থাকে। কমিশনকে এটা এনশিওর করতেই হবে, নান্য পন্থা এছাড়া আর অন্য কোনো পথ নেই।